আজকে আমাদের হচ্ছে ৮ অধ্যায় জীববিজ্ঞান প্রথম পত্রের ৮ অধ্যায় টিস্যু তন্ত্রের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা কোথা থেকে শুরু করব বলো, একটু মনে করে দাও তো। বলো তো অবস্থান অনুসারে 2 নম্বর থেকে না? আচ্ছা, তাহলে 2 নম্বর থেকে দেখো, অবস্থান অনুসারে ভাজক টিস্যুর যে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে তার মধ্যে একটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। এটা সোজা, এটা কিন্তু সৃজনশীল হিসেবে বরিশাল বোর্ড 23 সালে গয়ের জন্য আসছিল এবং হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে গয়ের জন্য আসছিল। সেটা একটু লিখে নাও, তার মানে এটা গুরুত্বপূর্ণই, যেহেতু বোর্ড পরীক্ষা আসছে। বরিশাল বোর্ড 23 সাল, হ্যাঁ সবটাই মানে অবস্থান অনুসারে 3টা ভাগ আছে। হ্যাঁ, বরিশাল বোর্ড 23 সাল গয়ের জন্য, দিনাজপুর বোর্ড 21 সাল গয়ের জন্য, গ মানে 3 মার্কের জন্য। তো দেখো, অবস্থান অনুসারে বলতে অবস্থান মানে কি, শীর্ষে অবস্থান করে ভাজক টিস্যুগুলা, যার জন্য আগার দিকে বড় হতে থাকে। শাখা প্রশাখারও শীর্ষে থাকে, যার জন্য আগার দিকে আস্তে আস্তে বড় হয়। তাহলে এটা শীর্ষে থাকলে শীর্ষস্থ, পার্শ্ব দিকে থাকলে, ব্যাসের পার্শ্ব দিকে থাকলে পার্শ্বীয়, আরেকটা হলো নিবেশিত। নিবেশিত সাধারণত যে বাঁশ কুশল এগুলোতে দেখা যায়, যে ধরো এখানে হচ্ছে আছে এই যে পর্বগুলো, বাঁশের মনে করো পর্ব। তো অ্যাকচুয়ালি হলো এই অংশটা কিন্তু স্থায়ী টিস্যু, এটা কিন্তু আসলে স্থায়ী টিস্যু। এই সাদা অংশটা কিন্তু স্থায়ী টিস্যু, আর এই যে কালো অংশগুলা মূলত এটাই হলো ভাজক টিস্যু। মূলত এটাই কি ভাজক টিস্যু, তার মানে এটা হলো ভাজক টিস্যু। হ্যাঁ, তাহলে এখন এই ভাজক টিস্যু বিভাজিত হচ্ছে আর স্থায়ী টিস্যুকে বড় করতেছে। এই জন্য দেখবা কুঞ্চিতে গিরাগুলা দেখবা যে খুব কাছাকাছি থাকে, আর বাঁশ যখন হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ, একটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। হ্যাঁ, মানে যে ভাজক টিস্যুগুলা শীর্ষে থাকে, শাখা প্রশাখা হলেও শীর্ষে থাকবে, শাখা প্রশাখা না হলেও শুধু আগা যদি হয় মানে তাহলেও শীর্ষে থাকবে। যেমন নারিকেল গাছের একবারে শীর্ষ দিকে, পাতার শীর্ষ দিকে, মানে শীর্ষ দিকে থাকলে সেটা শীর্ষস্থ, আর যদি ব্যাসের চারিপাশে থাকে তাহলে হলো এটা পার্শ্বীয়। আর হচ্ছে আরেকটা হলো নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। সেটার ক্ষেত্রে কি, যে অর্থাৎ হলো যে বাঁশের ক্ষেত্রে দেখেছো যে গিরাগুলো থাকে, 2 স্থায়ী টিস্যুর মাঝে মাঝে এই ভাজক টিস্যু, 2 স্থায়ী টিস্যুর মাঝে মাঝে ভাজক টিস্যু। এতে কি হয়, ভাজক টিস্যু বিভাজিত হয় আর নতুন নতুন স্থায়ী টিস্যু বানাতে থাকে। তাহলে দেখা যাচ্ছে স্থায়ী টিস্যু আস্তে আস্তে বড় হচ্ছে, তখন ভাজক টিস্যুগুলো দূরে সরে যাচ্ছে। কুঞ্চিতে দেখা যায়, কুঞ্চিতে দেখবে যে গিরাগুলা বেশ কাছাকাছি থাকে, আর যখন ওই কুঞ্চিটা মোটা হয় তখন দেখবে গিরাগুলো দূরে সরে যায়। তাহলে কি ওই গিরা থেকে ওটা ভাজক টিস্যু, ও কি করতেছে, ও হলো সেল ডিভিশন ঘটাচ্ছে, নতুন নতুন স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে। আমরা তো জানি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়, তাহলে ভাজক টিস্যু বিভাজিত হয়ে নতুন নতুন স্থায়ী টিস্যু তৈরি করে যাচ্ছে সমানে। তখন স্থায়ী টিস্যু হয়, ওটাও তো বড় হয় না? স্থায়ী টিস্যু বড় হতে থাকে। হ্যাঁ, ওটা কি হবে না, ওটা তো যে সেকেন্ডারি ভাজক টিস্যুর যে ব্যাপারটা থাকে, সেকেন্ডারি ভাজক টিস্যুর যে ব্যাপারটা থাকে, পার্শ্ব দিকে যখন মোটা হচ্ছে, পার্শ্ব দিকে মোটা হলেই ওটা সেকেন্ডারি ভাজক টিস্যু। যখন স্থায়ী টিস্যু আবার বিভাজন হয়ে আবার পার্শ্ব দিকেও বৃদ্ধি ঘটাচ্ছে। এমনি লম্বা হয় না? হ্যাঁ, লম্বা হচ্ছে হলো ভাজক টিস্যুর কারণে, লম্বা ভাজক টিস্যুর কারণে। ধরো উপরে বড় হয় না, মাঝখান থেকে বড় হয়। হ্যাঁ, মাঝখান থেকে বড়। ধরো এটা বিভাজিত হলে এখানে তো নতুন নতুন স্থায়ী টিস্যু বানাবে, এটা বিভাজিত হলে এখানে নতুন নতুন স্থায়ী টিস্যু বানাবে। তখন এই জিনিসটা কি হবে, এই জিনিসটা ফেটে যেতে পারে না, দূরে সরে যাবে। হ্যাঁ, ফেটে যেতে পারে না, ফেটে যাওয়া, মাঝখান থেকে বড় হয়ে যাবে, পরে টিস্যু হয়তো নষ্ট হয়ে যেতে পারে না, স্থায়ী টিস্যু। ও না, মানে এখানে তোমার হচ্ছে খেয়াল করো, এটা ছিল হলো এটা একটা ভাজক টিস্যু, এটা একটা ভাজক টিস্যু। এখন এই মিডল পয়েন্টটা এরকম হয়ে গেল কিভাবে, এত দূরে চলে গেল কিভাবে? এই তো ভাজক টিস্যু, এদিকে মাঝখানে কি স্থায়ী টিস্যু ছিল? হ্যাঁ, মাঝখানে গোড়াটাই স্থায়ী টিস্যু। এই যে দেখো, মাঝখানে কি স্থায়ী টিস্যু, এটা কি ভাজক টিস্যু। এখন যদি এইভাবে দেখায় তাহলে 2 স্থায়ী টিস্যুর মাঝেই কিন্তু এটা কি স্থায়ী টিস্যু, তাই না? তাহলে 2 স্থায়ী টিস্যুর মাঝে ভাজক টিস্যু। তাহলে এই যে দূরত্বটা দেখো, এই 2 গিরার 2 পর্বের দূরত্বটা ছোট, দূরত্বটা বড় হয়ে গেল কি করে? কারণ এখানে ভাজক টিস্যু যে আছে সে বিভাজিত হয়ে নতুন নতুন স্থায়ী টিস্যু বানাতে আছে। এখানে একটা বানালো, আরেকটা যখন হয় তখন ঠেলা দেয়, মানে দূরে সরে যায়।
এভাবে করতে করতে এখানেও স্থায়ী টিস্যু বাড়তে থাকে, এখানেও স্থায়ী টিস্যু বাড়তে থাকে। তাহলে নতুন কোষের জায়গা দেওয়ার জন্য এরা অটোমেটিকলি দূরে সরে যাবে না? নতুন কোষের জায়গা দেওয়ার জন্য উপরেও তো দূরে ছিল। হ্যাঁ, উপরে তো হবেই। এভাবে একের পর এক আছে, হ্যাঁ, ওইভাবে একই কাহিনী। দুই পর্বের মাঝে যে দূরত্ব বাড়ছে সেটা ভাজক টিস্যুর কারণেই বাড়ছে। ভাজক টিস্যু স্থির টিস্যু বানাই ফেলছে বারবার। না বুঝলে বলো, কোনো কোশ্চেন? এদিকেও ভাজক টিস্যু এইভাবে বাড়তেছে, হ্যাঁ, দুই সাইডে বাড়তেছে। ধরো এই যে এই কলমটা, এই কলমের হচ্ছে মনে করলাম যে এটা স্থির টিস্যু, এটা ভাজক টিস্যু। এখন এই ভাজক টিস্যু যখন নতুন কালোটা যখন বিভাজিত হবে, তখন কিন্তু কালোটা বানাবে না, কালোটা এই সাদাটা বানাবে। সেটা তাহলে উপরের দিকে হচ্ছে, পাশের দিকে কেমন? ও পাশের দিকে পার্শ্ব মোটা করার কাজ করছে। পার্শ্ব দিকে এই আশপাশে যারা স্থির টিস্যু হচ্ছে না, যারা স্থির টিস্যু তৈরি হয়ে গেল, তখন ও যখন বুঝতে পারে যে আমার হচ্ছে যে মোটা হওয়া দরকার, ভাজক টিস্যু থেকে নিয়ে আসে, ওখানে ওর মধ্যে গেলেই তখন ওখানকার নিউক্লিয়াসের যে জিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন ওরা বুঝে যে আমাকে মোটাও করতে হবে। ওটা পার্শ্ব ভাজক টিস্যুর ব্যাপার। এটা কি নিচের দিকেও হয়? হ্যাঁ, সব দিকে মানে উপরেও বাড়তেছে, নিচেও নিচেও বাড়তেছে। করতেছে। হ্যাঁ, মাটির নিচে? না, মাটির নিচের হিসাবটা আলাদা। মাটির নিচে তো মূল ধরো আছে, হ্যাঁ, মূলে তো সবসময় শিষ্যতে ভাজক টিস্যু থাকে। মূলে সবসময়, হ্যাঁ, মূলে যদিও উচ্চ মূল, তো এই মূল তো এই মূলের যে ব্যাপারটা সেটা তো এই শীর্ষস্থ ভাজক টিস্যুর ব্যাপার। শীর্ষস্থ ভাজক টিস্যু বড় হলে তখন অটোমেটিকলি এখানে কিন্তু স্থির টিস্যু হতে থাকে, আগা থেকে শীর্ষস্থ ভাজক টিস্যু। কিন্তু দুই পর্বের মাঝে ধরো এখানে এটা হলো একটা ভাজক টিস্যু কোষ। এখন এখানে যদি একটা নতুন কোষ তৈরি হলো, মনে করো এটা একটা নতুন কোষ তৈরি হয়েছে, হ্যাঁ, তো এখানে নতুন কোষ তৈরি হলো। এখন ধরো আরেকটা নতুন কোষ তৈরি হবে। যখন আরেকটা নতুন কোষ তৈরি হবে তখন কিন্তু এইটা অটোমেটিকলি সরে যাবে, এরকম সরে যাবে। তাহলে আস্তে আস্তে কি এটা এই স্থির টিস্যুগুলো বাড়তে থাকবে না, আবার আরেকটা যদি হয় তখন আবার এই সরে যাবে। তাহলে দুটোই যদি সরে যেতে থাকে তাহলে অটোমেটিকলি স্থির টিস্যু বড় হতে থাকবে। নতুন যে স্থির টিস্যু হচ্ছে প্রথমে এক জায়গায় হলো, ধরো এখানে একটা স্থির টিস্যু কোষ হয়েছে। এখন এরপরে তো আরো তো বিভাজন হবে, আবার তো এখানে আরেকটা স্থির টিস্যু হবে। যখন আরেকটা স্থির টিস্যু হবে তখন এটা ঠেলা খায় দূরে সরে যাবে, ঠেলা খায় দূরে সরে যাবে। হ্যাঁ, স্থান পরিবর্তন করবে। করতে করতে এই স্থির টিস্যুর পরিমাণটা বড় হয়ে যাবে, স্থির টিস্যুর পরিমাণটা বড় হয়ে যাবে। এখন বলো কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা? আছে? ইন্তিহা নাই? বলো কোনো কোশ্চেন? মেহেদি, দুই মেহেদি বলো, কোনো কোশ্চেন আছে? প্রেসারটারে নিউট্রাল দিয়ে পারে। হ্যাঁ, প্রেসারটারে নিউট্রাল দিয়ে পারে। প্রেসার তো বাড়া যাবে না, মাঝখানে যদি বড় হয় তখন প্রেসার বাড়া যাবে, প্রেসারটারে নিউট্রাল দিয়ে পারে। হ্যাঁ, দুই দিক থেকেই হচ্ছে, মানে এদিক থেকে যেমন বড় হতে হতে আছে, এদিকেও বড় হতে হতে আছে। হ্যাঁ, তো দুই দিকেই তখন এটা অটোমেটিকলি তো সরে যাচ্ছে, এও তো তখন সরে যাচ্ছে, এখানে যখন বৃদ্ধি হচ্ছে তখন এও তো তখন সরে যাচ্ছে। মাটির নিচে। আর হ্যাঁ, প্রেসার তো এটিপির কারণেই তো সবকিছু হচ্ছে, এটিপি ভাঙতেছে, শক্তি উৎপাদন হচ্ছে, ওটা দিক তো প্রেসার দিচ্ছে। সব খাইয়ে যাবে কিনা তাই? হ্যাঁ, না ফিরে যাবে না। না, প্রেসারের কারণে কোষগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমার শরীরে ক্ষেত্রে দেখো, মাসল হয় কি হয়, হ্যাঁ। একটা ক্র্যাক তো কাটবে না, কিন্তু ওটা তো আবার রিপেয়ার করে, যার কারণে মাসলটা কাটবে না। যেমন ধরো তুমি ওখানে একা বসে আছো, এখানে ধরো আরো 4 জন বসতে চাচ্ছে, তখন তোমার পাশে যেই বসবে তখন সরে যাবে, তার কি তোমার স্পেস থেকে হ্যাঁ, সরে যাবো। হ্যাঁ, স্পেস না দেখে না মাটির স্পেস স্পেস নাই। স্পেস আছে। স্যার এটা তো মাটি ধরে। হ্যাঁ, এখন মূলের জায়গাটা এর মধ্যে তো আবার বোঝা যাবে না স্পেস তো আছে, প্রথম যখন হচ্ছিল তখন তো এইটুকু ছিল, তো বড় হওয়ার তো সুযোগ আছে, খেলা দিচ্ছে। হ্যাঁ, বাড়তি তো হয়ে যাবে না এই ভাজক টিস্যু যতক্ষণ বিভাজন হবে ততক্ষণ এটা বড় হতেই থাকবে। উপর সাইড, হ্যাঁ, নিচ সাইডে বড় হলে তো মাটির নিচে না নিচের কথা কেন, নিচেরটা তো শীর্ষস্থ ভাজক টিস্যু, ওটার হিসাবটা আলাদা। না, হ্যাঁ। ওই যখন ওইটা মাঝখানে ইন্টারক্যালারি ডিসপ্লের মতো ওইটা যখন বাড়তেছে তখন তো নিচের সাইডেও প্রেসার পড়বে। হ্যাঁ, দুই দিকেই প্রেসার, সব নিচের সাইডে যদি প্রেসার পড়ে নিচের সাইডে তো বড় হইতে হবে, হ্যাঁ, তাহলে তো নিউট্রাল করতে না পারবে। নিচের থেকে সব জায়গাতেই বড় হচ্ছে, এখানে বড় হচ্ছে, এখানে বড় হচ্ছে। ওইটা বড় হইতে হইতে তো নিচের সাইডে যদি বেশি প্রেসার পড়ে ওটা মাটির নিচে নিচের বেশি হয়ে যাবে। সাইড বলতে ধরো যখন এই জায়গাটা হয়ে গেল, একদম নিচে একবারে যখন এখানে হয়ে গেল, হ্যাঁ, এখানে যখন হলো তখন হচ্ছে যে এই জায়গায় যে স্থির টিস্যুগুলো, এই মাটির ভিতরে স্থির টিস্যু কিন্তু এখানে মোটা করতে, পার্শ্বীয় ভাজক টিস্যু মোটা করতে সাহায্য করছে। এইখানের হিসাবটা হলো আগাতে যে ভাজক টিস্যু আছে এরা কিন্তু আর নিবেশিত ভাজক টিস্যু হিসেবে কাজ করতে না, এখানে তো কোনো পরপরও নাই। ওই কারণে তো বলছি। হ্যাঁ, ওই কারণে এই শীর্ষত ভাজক টিস্যু বারবার বিভাজিত হতে হয়ে যাবে। ওই সাইজটা বড় হতে হবে। হ্যাঁ, এটা বড় হবে, ওটার তো কোনো সমস্যা নাই। কিন্তু এই দুটার মধ্যে
বারবার বিভাজিত হচ্ছে, এটা বারবার সরে যাচ্ছে, এখানেও বারবার সরে যাচ্ছে, এখানেও বারবার সরে যাচ্ছে, মানে যেখানে বিভাজিত সব দিকে সব দিকে হ্যাঁ ব্যালেন্স থাকবে, সরে যেতে থাকবে। হ্যাঁ, শীর্ষস্থ, পার্শ্বীয় আর নিবেশিত। যখন দুই স্থায়ী টিস্যুর মাঝে ভাজক টিস্যু থাকছে তখন হলো এটা নিবেশিত। আর বিভাজন তো আর স্থির হচ্ছে, স্থায়ী টিস্যুর এখানে বিভাজন হচ্ছে না, দূরত্ব বাড়ার ক্ষেত্রে সবসময় ভাজক টিস্যুর বিভাজন করছে, মানে দূরত্ব বাড়ানোর জন্য। বলো তুই বলো, কোনো কোশ্চিন, কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা পরে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি শীর্ষত ভাজক টিস্যুর ব্যাপারটা হলো, তারপরে হলো উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, উদাহরণগুলো আবার এমসিকিউ হিসেবে দেয়, যেমন পুষ্পক উদ্ভিদের শীর্ষত ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত, এরা প্রাইমারি টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি যেটা বলছে না, উদাহরণগুলো মনে রাখতে হবে। যত ঘাস জাতীয় উদ্ভিদ আছে, ঘাস জাতীয় বাঁশও তো ঘাস জাতীয় উদ্ভিদ, বাঁশ, তাই না? তারা বলছে যত ঘাস জাতীয় উদ্ভিদ আছে এরা। তারপর হলো পাইন গাছ, পাইনের সরল বাংলা তো সূচের মতো, পাইনের আগাটা খুব চোখা হয় তো এই জন্য এই গাছের নাম হয়েছে পাইন, পাইন মানে সূচের মতো। এখান থেকে রাবার, হ্যাঁ, রাবারই তৈরি হয় এখান থেকে। এখান থেকে না, ওটা পাইন আলাদা, রাবারের গাছ আলাদা। হর্সটেইল, হর্সটেইল কেন? ঘোড়ার লেজের মতো থাকে, এই জন্যে ঘোড়ার লেজের মতো লাগে দেখতে। হ্যাঁ, গাছের নাম। প্রভৃতি উদ্ভিদের পত্রমূল, পত্রমূলেও থাকে এটা, বলছে নিবেশিত ভাজক টিস্যু। পত্রমূল মধ্যপর্বের গোড়ায়, অর্থাৎ মধ্যপর্ব বলতে যে কোনটা মধ্যপর্ব, যে এগুলো তো মধ্যপর্ব, এই যে এটা মধ্যপর্ব, এটা মধ্যপর্ব, তাই না? আর এগুলো তো পর্ব। হ্যাঁ, এইখান থেকে এইটুকু, এটা হলো পর্ব, এটা কি পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। দুই পর্বের মাঝে এটা হলো মধ্যপর্ব, দুই পর্বের মাঝে এটা হলো মধ্যপর্ব। এখন মধ্যপর্বের গোড়া বলতে তো এই ভাজক টিস্যুর এই জায়গাটা বোঝাচ্ছে, পর্বে কালো কালো দাগগুলো পর্ব। হ্যাঁ, কালো দাগগুলো পর্ব, আর মাঝখানে মাঝখানে হলো মধ্যপর্ব, মাঝখানে হলো মধ্যপর্ব। হ্যাঁ, তাহলে এখন হলো মধ্যপর্বের গোড়ায় পর্বসন্ধিতে, পর্বসন্ধিতে বুঝতেই পারছো, এগুলো হলো পর্বসন্ধি, এক একটা পর্বসন্ধি। তারপর হলো ফুলের বোটায় এ ধরনের ভাজক টিস্যু থাকে। পার্শ্ব ভাজক টিস্যু তো আগে আমরা জেনেছি, এখানে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আগেই জেনেছো কিন্তু, মনে আছে? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম মানে কি বলতো? ইন্টারফ্যাসিকুলামের বাংলা কি তার মনে আছে দেখি? ইন্টার মানে মাঝে, আর ফ্যাসিকুলাম মানে, হ্যাঁ, ফ্যাসিকুলাম মানে পরিবহন কলা, কথা ফ্যাসিকুলাম মানে পরিবহন কলা। তাহলে দুই পরিবহন কলার মাঝে যে ক্যাম্বিয়াম থাকবে, রূপান্তরিত ভাজক টিস্যু থাকবে, সেটাই হলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। দুই পরিবহন কলা বা দুইটা ভাস্কুলার বান্ডলের মাঝে যে রূপান্তরিত ভাজক টিস্যু থাকবে তার নাম হলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কর ক্যাম্বিয়াম তো আগেই বলেছি, কর্ক হলো বাকল তৈরিকারী, মানে যে রূপান্তরিত ভাজক টিস্যু বাকল তৈরি করে। হ্যাঁ, কর্ক মানে বাকল, যে রূপান্তরিত ভাজক টিস্যু বাকল তৈরি করে, যে রূপান্তরিত ভাজক টিস্যু বাকল তৈরি করতে পারে বাইরের দিকে, তার নাম হলো কর ক্যাম্বিয়াম। আচ্ছা, যে কর ক্যাম্বিয়াম মানে যে রূপান্তরিত ভাজক টিস্যু বাকল তৈরি করে বা বাকল তৈরি করতে পারে, তার নাম হলো কর ক্যাম্বিয়াম। যে রূপান্তরিত বা পরিবর্তনকারী, ক্যাম্বিয়ামের সরল বাংলা অর্থ কি? রূপান্তরিত ভাজক টিস্যু বা পরিবর্তনকারী ভাজক টিস্যু। পরিবর্তনকারী ভাজক টিস্যু বা রূপান্তরিত ভাজক টিস্যু, ভাজক টিস্যু তবে রূপান্তরিত হয়ে আকৃতিতে বেশ বড় সড়ো হয়ে গেছে, তখন এটার নাম হয় ক্যাম্বিয়াম, রূপান্তরিত ভাজক টিস্যু। তাহলে হচ্ছে এই হলো উদাহরণ। এটা কিন্তু দেখো একবার রাজশাহী বোর্ডে 23 সালে শুধু পার্শ্বীয় ভাজক টিস্যু এইটুকুই আসছিল, ক্ষয়ের জন্য আসছিল, বুঝছো? হ্যাঁ, উদাহরণ সহ, মানে ক্ষয়ের জন্য আসলে কি করতে হবে? এই কাকে বলে লিখতে হবে আর উদাহরণ লিখতে হবে, তাহলে ফোনবার আর কিছু লিখতে হবে, কাকে বলে আর উদাহরণ। এটা হলো রাজশাহী বোর্ড 23 সালে আসছে, রাজশাহী বোর্ড 23 সালে আসছে, ক্ষয়ের জন্য আসছে। পার্শ্বীয় ভাজক টিস্যু কাকে বলে, উদাহরণ, তাহলে পুরা ফুলমান। আচ্ছা, তারপরে পার্থক্য থেকে কোশ্চেন হয় না, তবে ওই আগে যা পড়তো সেটাই এখানে আছে। এরপরে দেখো কোষ বিভাজন অনুসারে এখান থেকে কোশ্চেন হয়েছে,
কোন হ্যাঁ সিকিউ এখান থেকে সিকিউ কোন দিকে ঠান্ডা লাগছে বলো কার কোন দিকে তোমাদের ঠান্ডা লাগছে বললেন কেন কারেন্ট ঠান্ডা লাগছে লাগছিল না লাগছে স্যার এটা অফ করেন তো একটা এসি আপনি এটা কমা না বললে মনে হয় ঠান্ডা লাগবে না হ্যাঁ না বললেন ঠান্ডা লাগছে বলার জন্য ঠান্ডা লাগছে তাহলে ভাত বেশি বললে তুই বাসায় কয়টা এসি দিয়ে থাকি বলতো চারটা এসি দিয়ে থাকি রাতে না করতে হবে তোমার আচ্ছা যাই হোক, তোমরা বলনি কিন্তু তোমাদের মনের কথা আমি বুঝতে পারছি কই আমার মনে কথা বুঝতে পারলেন না হ্যাঁ তোমারটা হ্যাঁ, অধিকাংশদের কথা শুনতে হবে না অধিকাংশদের সংখ্যা অধিকার বুঝতে হবে আমাদের মনের কথা বুঝছেন না নিজের বডির কথা বুঝছেন না আমার যেহেতু ঠান্ডা লাগছে তাই ধারণা যে তোমাদের আপনার বডিতে কিছু সমস্যা হয়েছে নিশ্চয়ই আপনার কেমনে ঠান্ডা লাগে না তো ওর অবশ্য গরম একটু বেশি লাগে কেন জানি গরম বেশি লাগে ইয়ারা দেখেন না এটা কেজিটা দেখেন অনেক অনেক মোটাকে বলতে ভাই আচ্ছা দেখো স্যার আপনি পড়ান হ্যাঁ দেখো তাহলে এটা তো হলো এবার আমরা কোষ বিভাজন অনুসারে এটা আসছিল দিনাজপুর পোর্ট 23 সাল গয়ের জন্য তারপরে আবার 21 সালেও আসছে দিনাজপুর পোর্ট গয়ের জন্য মানে দুইবার আসছে 23 সালে 21 হ্যাঁ 23 আর 21 হ্যাঁ গ 3 মার্কের জন্য হ্যাঁ 3 মার্কে এইটুকু কোষ বিভাজন থেকে যে কাজ অনুসারে রাখ পর্যন্ত আর আরেকটা হচ্ছে শুধু ওই যে এর ভিতরে রিপ ভাজক বিষয় এটা আসছিল রিপ ভাজক বিষয় আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 17 সালে ক্ষয়ের জন্য আচ্ছা তাহলে দেখো কোষ বিভাজন অনুসারে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে মাস ভাজক টিস্যু মাস এর বাংলা অর্থ পিণ্ড মাসের বাংলা অর্থ পিণ্ড 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 হ্যাঁ তো এখন যে জিনিসটা হ্যাঁ যে জিনিসগুলা মাছ ভাজক টিস্যু ব্যাপারটা হলো যখন কোষ বিভাজন চারিদিকে হয় সকল দিকে কোষ বিভাজন যখন হবে হ্যাঁ তখন সেটাই হলো মাছ ভাজক টিস্যু সকল দিকে কোষ বিভাজন হলে কি হয় মানে যেমন ধরো যে সকল দিকে যদি কোষ বিভাজন হয় তাহলে যেটা হয় সকল দিকে কোষ বিভাজন হলে যেটা হয় সেটা হলো যেমন ফলে কিন্তু সকল দিকে কোষ বিভাজন হয় যার জন্য ফুলটা গোল হয় কিন্তু যেমন পাতাতে ধরো পাতা কি গোল হয় গোল হয় না তাই না তাহলে পাতাতে কিন্তু মাস ভাজক টিস্যু হবে না সেই ক্ষেত্রে দুই দিকে বিভাজন ঘটে একটা পাতাকে মোটা বানায় আর একটা পত্র ফলক বড় করে তাহলে যেগুলো গোল জাতীয় জিনিস হয় সেই গোল জাতীয় জিনিস সবগুলাই হলো মাস ভাজক টিস্যু গোল পাতা তো হয় গোল পাতা তো হয় পাতা কি গোল পুরো চারপাশ দিয়ে হয় ওর গোল না পিণ্ডের মতো গোল আমি তো আছে গোল পাতা না কিন্তু সেটা হলো এই যে গোল হয়ে থাকে কিন্তু মানে এরকম বলের মতো গোল হয় না আচ্ছা তাহলে দেখো মাস ভাজক টিস্যুর উদাহরণে দেখো বর্ধনশীল ভ্রূণ যখন হয় তখন হচ্ছে চারিদিকে কোষ বিভাজন হয় ভ্রূণ যখন হয় তখন চারিদিকে কোষ বিভাজন হয় পিণ্ডের মতো হয়ে যায় সকল দিকে কোষ বিভাজন হয় এজন্য ভ্রূণটা হবে রেণুথুলিও হবে রেণুথুলিও কিন্তু চারিদিকে বিভাজন ঘটে গোল একটা হয় এই যে এটা আসলে আমরা মনে করছি যে চ্যাপ্টা কিন্তু জিনিসটা তো আসলে গোল চারিদিকে বিভাজন হয়েছে হ্যাঁ যেমন হচ্ছে একটা বেলুন ধরো চারিদিকে ফুলে ওঠে বেলুন তো আর মাছ হবে না কারণ ভিতরে তো ফাঁপা তাহলে এটা হলো রেণুথুলিও চারিদিকে বিভাজন ঘটে রেণুথলি মানে কি আপনি রেণুথুলি মানে যার মধ্যে যে রেণু থাকে না স্পোর বা রেণু যাদের ফল হয় না সাধারণত তাদের ক্ষেত্রে রেণু হয় রেণু মানে মাইক্রোস্কোপিক বীজ রেণু মানে মাইক্রোস্কোপিক বীজ যে বীজগুলা কোথাও পড়লে আবার নতুন গাছ হয় একে বলা হয় রেণু একে বলা হয় রেণু আচ্ছা তাহলে এখন দেখো যে অ্যান্ডোস্পার্ম বা শস্য টিস্যু কোনটা মনে আছে আপনার যে শ্বাস ট্রিট করে যেটা হ্যাঁ ঠিক ঠিক বলেছো তবে আমার না এটা ওই হইলো একই আপনার হয় আমার হ্যাঁ যেদিন থেকে আপনি বায়োলজি পড়ানো শুরু করেছেন রাতে সেদিন থেকে আর সবই আপনার সবই আমার না হ্যাঁ আচ্ছা ছাড়ের মধ্যে সব বৈশিষ্ট্য আছে না, হ্যাঁ বুদ্ধি থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে সব
না ইউকে সেটাই আলাদা যায়। দেখা যাচ্ছে যে আরেকটা বন্ধু থাকে। মানে বলবে যে ওইটা বলতে হবে না না ওই ওই পরে বলবে যে মানে আমার দাদা দাদি বা আমার আব্বু আম্মু না বলে বলবে যে আপনার আব্বু আম্মু আপনার দাদা দাদি বিয়ে করার বাবা আমার ওর কিছু নাই বিয়ে করার পরে না ওইটা বলা যাবে না না ওইটা বলতে হবে ওইটা বলা ভয়ঙ্কর ওটা বললে আমি তার আরোই তো গ্রহণ করবো ওইটি আমারই বলি তুমি পারো তবে মানুষ কিন্তু বলার সময় ধরো সাধারণত এরকম বলে যে দেখবা আমি দেখেছি এরকম বলে যে নিজের বউয়ের কথা না বলে বলে যে আপনার ভাবি হ্যাঁ এটা বলবো আপনার ভাবি এটা আপনার মেয়েরা বলে আপনার ভাই। হ্যাঁ হ্যাঁ মেয়েরা বলে, মানে ওর কিছু না তোর ভাবি। মানে এমনটা ভাব যে নিজের কিছু না মায়ের বলতে হবে আপনার ভাবি আপনার ভাই আমি দেখিয়ে দিলাম তো ধরে হ্যাঁ এটা বলে। যে আমি কথা বলতে দেখছি এই কাজটাই করে খালি আচ্ছা যে যেটা হয় সেটা হলো যে তাও দেখো যে আমরা জানি একটা ডিস্ট্রিবিউশন থাকে এন্ডোস্কোপের ক্ষেত্রে 10 অধ্যায়ে আমরা বিস্তারিত জানবো এটা 10 অধ্যায় আছে তো এখানে তো একটা রোধগুলি থাকে এখানে একটা রোধগুলি থাকে যেমন যেমন করে রাখাচ্ছি অর্ডিনারি আর এরকম না আরো অন্য রকম। তো এখন এখানে যখন আমরা যদি যখন আমরা পড়ার জন্য আসি ধরে এটা পড়ার জন্য আসি পড়ার জন্য এসে এখানে এসে পঠিত হয় তখন এখানে দুইটা পুংগ্যামেট থাকে যেটা শুক্রাণুতে পরিণত হয় একটা এখানে স্যার দেখেন মায়ের গেল মিস্ত্রি জানাচ্ছে এই দেখো খেয়াল করো। দেখেন তো রাশি নিয়ে সামনে দিন তো আমরা বলতে এইখানে দুইটা দেখো দুইটা শুক্রাণু কিন্তু একই সাথে একবার প্রধান নিউক্লিয়াসের সাথে মিলিত হয় আর একবার যে দুইটা নিউক্লিয়াস আছে এটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলে এর সাথে মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলে এটা 3n হয়ে যায় এটা শস্য। হ্যাঁ এটাই কি শস্য শস্যের আরেকটা বাংলা অর্থ কি বলতো শস্য না আরেকটা বাংলা অর্থ আপনি বলেছেন না না সহজ বাংলা কিন্তু আর বলেছেন 3 মিলিয়ন আবার ওইটা কি আরে ট্রিবিউলার ফলে হ্যাঁ বলো তো ভাই সেটাই ট্রিবিউলার তো আলাদা না না 3 মিলিয়নও হয় ওই যে দুইটা নিউক্লিয়াস তো আছে তার সাথে আরেকটা মিলিত হলে এটা 3 মিলিয়ন ওটা 3 মিলিয়ন কিন্তু এটা যখন বিভাজিত হয় হয়ে হয়ে অনেক কোষ সমৃদ্ধ যখন হয়ে যায় তখন এটাকে আমরা শস্য বলি শস্যের সরল বাংলা অর্থ হলো পুষ্টি সমৃদ্ধ কোষ পুষ্টি সমৃদ্ধ কোষ তো এই 3 মিলিয়নটা তো এটা জানো যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা আরেকটা নিউক্লিয়াস মিলিত হলো তখন এর নাম হলো 3 মিলিয়ন তিনটা এটা কিন্তু আমি বলেছিলাম যে বোর্ড পরীক্ষায় একবার এটা বানায় লিখছিল একজন বলেছিলাম তাই বলেন কি স্যার ভুলে গেছি হ্যাঁ বলেন স্যার আরেকবার বলেন মানে একটা লিখছিল তাও বোর্ড খাতাতে হ্যাঁ লেখা লিখছে যে 3 মিলিয়ন ও এখন বাংলা লিখবে কয়েক জন্য আসছে ও এখন বাংলা লিখছে 3 মানে 3 মানে 3 জন হ্যাঁ ঠিক আছে তারপরে লিখছে পরের লিখছে মিলন মিলন মানে লিখছে সহবাস তারপরে লিখছে যখন একটা মেয়েকে তিনটা ছেলে ধর্ষণ করে তখন তাকে বলা হয় ত্রিমিলন এতটুকু নলেজ আছে যে পড়ে যেতে হবে এই নলেজটা নাই তাহলে লেখা লাগতো না না আমার তো কমন সেন্স থাকে সেটা বোর্ড পরীক্ষার খাতার এমন কোনো কোশ্চেন কখনোই আসবে না হ্যাঁ ও ভাবছে ওটাই মনে হয় ওটাই বুঝাচ্ছে ও ভাবে না ও ইচ্ছা করে দেখছে হ্যাঁ ও ইচ্ছা করে দেখছে ইচ্ছা করে সত্য মনে করেনি মানে ইচ্ছা করে দেখে আসছে এটা অত বোকা হবে ইচ্ছা করে দেখছে কিন্তু ও কি করে ভাবলো যে এটাতে নাম্বার পাবে নাম্বার কি কথা বলে দেখছে বাট সারদের মুন্ডা একেবারে ইয়া হয়ে যাবে তখন দুটাই মার কেটে নেবে হ্যাঁ লাভ হয়ে যাবে না কেউ কেউ আবার কি করে জানো আপনার টাকা মাইরে লাগবে টাকা মেরে দেয় টাকা নিয়ে ও আচ্ছা আচ্ছা যাতে ওরা ইয়ে না করে এইসব আজে বাজে কথা লিখলে নাম্বার পাবে এই মানে এই বানাই লেখার তো একটা কাছাকাছি তো যেতে হবে হ্যাঁ লিমিট থাকা দরকার হ্যাঁ এরকম এরকম লেখো তো যাই হোক তোমরা তো আবার এরকম উল্টাপাল্টা লেখো না আচ্ছা তাহলে হচ্ছে যে এবার আমরা চলে আসি যে এন্ডোস্টাম তো হলো
কর্টেক্স তো জানো, এটাও মজ্জাও তাই, কারণ মজ্জা কেন্দ্রীয় থাকে, চারিদিকে এর বিভাজন ঘটে, স্থিতি গঠন হয়, এই জন্য মজ্জাটাও হলো চারিদিকে বিভাজন ঘটে, গোল ভাবে চারিদিকে হয়, এই কারণে এটাও হলো হবে। আর একটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স মানে তো আসলে প্রাচীর, বাইরের দিকে চারিদিকে বিভাজন ঘটে, উপরে নিচে পার্শ্ব দিকে সব দিকে হয়। তাহলে এই উদাহরণগুলো মনে রাখতে হবে যে মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনগুলো? প্রাচীর, হ্যাঁ, প্রাচীর বা শক্ত কিছু, এরকম কিছুকে আমরা কর্টেক্স বলি। প্লেট ভাজক টিস্যু, প্লেট মানে তো জানো যে প্লেট ওই যা চ্যাপ্টা কিছু আর কি, যেটা হলো যে আমরা খাই আর কি। তো পাতাটাও তো আসলে ওরকম যে প্লেটের মতো, মানে পাতাতে আগে তো ও আচ্ছা, জি হ্যাঁ ওয়াফল যেটা প্লেটের মতো আগের সময় বুঝছো, আগের সময় সবাই এই যে ইয়ে কলার পাতা আছে না, কলার পাতাতে ইয়ে হতো। আমি কলার পাতাতে ছোটবেলায় খেয়েছি বুঝছো, কলার পাতাতে খেয়েছি, কলার পাতাতে আমার মনে আছে হচ্ছে যে ছোট আর কি, সম্ভবত যে 1-2 তে হবে এরকম, কিন্তু তাও আমার মনে আছে, কারণ ওটা একটু বিশেষ ঘটনা যে আমাদের ওখানে ওরসুদ ছিল কাশিতে, তো গ্রামের দিকে, তো ওরসুদ ছিল, তো এখন হচ্ছে যে কে যেন কোনো ধরো যে বড় কোনো অলি টলির একটা বার্ষিক একটা ইয়ে হয় এরকম, তো ওই কাশিতে ফুরফুরা নামে একজন আছে, মানে ভালো মানুষ ছিল আর কি, তো অলি ধরনের ছিল, তো ওই ওখানে অনেক জায়গায় তো খারাপ কিছু হয়, যেমন পূজা টুজা ইয়ে কি কবর পূজা করে, ওটা ভালো আর কি, খারাপ না। তো ওই তোমার ওখানে প্রতি বছর হয় তো 3 দিন চলে, তো ওইখানে তোমার হচ্ছে যে কোন এক বন্ধু বললো যে জানিস এখানে গেলে না খাবার দেয়, তো হ্যাঁ, তো খালি গায়ে আছি হাফ প্যান্ট পরে চলে গেছি, যাই বসে পড়ছি, খাবার দিচ্ছে তখন বসে পড়ছি, তখন যারা খাবার দিচ্ছে তারা বলছে যে বাবুরা তোমাদের প্লেট কই? আমরা প্লেট কোনটা? বলছে যাও ওই পুকুরের পাশে দেখো কলার গাছ আছে, ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসে। আবার দৌড় দেখলাম, যাই কলা পাতা ছিঁড়ে নিয়ে এসে আর দেখি যে বিরিয়ানি দিয়ে দিল, বিরিয়ানি দিল, শেষে আবার পায়েসও দিল, ভালোই তো। আমাদের ধরেন ইয়াতে বাংলাদেশ শাহী মসজিদ আছে না, আপনার প্রতিদিন হতেই থাকে, মানে শুক্রবারে তো বেশি হয়, সবাই প্রায় প্রতিদিন চলে। কলার পাতা ওইটা মনে আছে, কলার পাতা আপনি এখনো দেখি হচ্ছে, ঈদেও তো হয়, আমরা তো এখনো যদি খেতে যাও তাহলে মাকশিতে গেলেই হবে। স্যার আপনাদের ঈদে আপনাদের হ্যাঁ স্যার ফেব্রুয়ারি, তাহলে মনে করো ফেব্রুয়ারি থেকে না স্যার অ্যাডমিশনে পড়ে অ্যাডমিশনে করে হ্যাঁ, বেশিরভাগ স্যার তো তুমি বলেন তো খিদার ইয়াটা থাকবে, ও তো এর বেশি করে খিদা লাগে স্যার আপনার এই যে ঈদের পরে, আপনি ঈদের নামাজের পরে আপনাদের খাবার পরে এগুলো বেশিরভাগই মানুষ থাকবে না, মানে ইয়াতে দেয় না আপনাদের খিচুড়ি ঈদের পরে, ওটা কি আপনাদের কলাই পাতা ইয়ে করে না? আমাদের তো ওখানে পুরা মানে আপনাদের ওই যে ইয়া নাই যে পুরা সব বাসায় থেকে খিচুড়ি এক জায়গায় করে না, ওটা নাই, ওগুলো হয় না। এক এক আমাদের জায়গায় এলাকায় হয় হয় না, প্রতিটা বাসায় থেকে মানে পুরা এক ইয়া পার্টি করে নিয়ে আসবে, খিচুড়ি একটা জায়গায় যখন মিক্স করবে সবাই দিয়ে দিবে, এটা তো খুবই ভালো, ওটা আমরা এক ধরনের একটা আমরা কি করি আমাদের ফ্রেন্ড সার্কেল গুলো একটা ইয়াতে বসে পুরো কলাই পাতা দুইটা এটা খুব ভালো, উপরে রেখে সবাই খুব ভালো। খিদা লাগে। আচ্ছা দেখো, হ্যাঁ খাবারের গল্প শুনছো তো, প্লেট ভাজক টিস্যু দেখো, তাহলে প্লেট ভাজক টিস্যুর ক্ষেত্রে 2 দিকে বিভাজন হবে, একটা হলো পাতাকে মোটা বানাবে, আর একটা প্রকলক বাড়াবে, মানে বাইরের দিকে বাড়ায়, পাতাকে বড় করে, হ্যাঁ, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে প্লেটের মতো, তাই এটা প্লেট ভাজক টিস্যু। এটা আসছিল এই প্লেট ভাজক টিস্যুটা আসেনি অবশ্য, ওটা তো ওই এই কোষ বিভাজন অনুসারে যেটা সেটা, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে উদাহরণটা মনে রাখবো, পাতা বধিষ্ণু বহিতক, বর্ধিষ্ণু বহিতক বাইরের দিকে যে ত্বকটা আর কি, ত্বককেও মোটা বানায় অথবা চারিদিকে চারপাশে বড় করে। রিপ ভাজক টিস্যু, রিপের সরল বাংলা অর্থ আসলে পাশ থেকে বের হওয়া কিছু, এরকম বোঝায়, পাশ থেকে বের হওয়া কিছু, যেমন এটা ধরো পরশুকা, তাই না, এই ক্ষেত্রে এটা পার্শ্ব থেকে বের হচ্ছে, কিন্তু এই পরশুকা যেটা আমরা বলি, পরশুকা বাংলায় যেটা পরশুকা বলি, ওর বাংলা কি বলেছিলাম? পরশুকা বাঁকানো হাড়, বাংলায় যেটা পরশুকা বলি ওটার বাংলা অর্থ বাঁকানো হাড়। রিপ মানে রিপ মানে না, আসলে পরশুকা মানে বাঁকানো হাড়, কিন্তু আসলে রিপের বাংলা অর্থ পার্শ্ব থেকে বের হওয়া কিছু, পার্শ্ব থেকে বের হওয়া কিছু, যেমন এই যে মজ্জা আছে না, মজ্জা এই থেকে এইভাবে করে বের হয়, একদিকে একটাই কোষের স্তর বের হতে থাকে এভাবে, তাহলে এটা 2 পার্শ্ব থেকে বের হচ্ছে, আবার এটা কল্পনা করলে এই দিক থেকেও বের হচ্ছে,
তাহলে 500 থেকে বের হওয়া কিছু এটাকে বলা হয় যে রিপ ভাজক টিস্যু। ঠিক আছে, পোষ্যকার বাংলা বাঁকানো হাড়। আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে যে যেমন হলো বধিষ্ণু মূল একদিকেই বিভাজিত হয় কাণ্ডের মজ্জারশি, এটাকে কিন্তু কাণ্ডের মজ্জারশি বলে, এটাকে বলা হয় কাণ্ডের মজ্জারশি, একদিকেই বিভাজিত হতে থাকে। তাহলে পাতা ছিল কি দুই দিকে, তাই না? মাস ছিল চারিদিকে, তাই না? প্লেট হলো দুই দিকে আর এদিকে রিপ হলো একদিকে, একদিকেই বিভাজিত হয়। এই তাহলে এইটুকু পড়তে হবে উদাহরণ সহ। এবার দেখো কাজ অনুসারে এটা আসছিল বরিশাল বোর্ড 21 সালে, এটা কিন্তু ঘয়ের জন্য আসলো, 4 মার্কের জন্য। এটা কিন্তু ছোট্ট, কিন্তু 4 মার্কের জন্য আসলো। হ্যাঁ, এটুকু লিখলে পুরা 4। আচ্ছা, তবে এখানে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পোটোডাম কাকে বলে এটা আসছিল ঢাকা বোর্ড 23 সাল কয়ের জন্য। পোটোডাম কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে? ডাম মানে ত্বক, আদি ত্বক, প্রথম যে ত্বকটা সৃষ্টি হয়, অর্থাৎ যে ভাজক টিস্যু কোষসমূহ উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে সেটাকেই পোটোডাম বলে। এইটুকু কয়ের জন্য আসছিল ঢাকা বোর্ড 23 সাল। এবার দেখো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়ামটা আরেকবার একটু বুঝাই, কারণ এটা একটু বোঝার আছে যে প্রোক্যাম্বিয়ামের ব্যাপারটা কি। তবে বোর্ডের খাতা দেখার সময় যে অনেক সময় মনে হয় যে খাতা দেখার সময় অনেক সময় মনে হয় কি যে এটা মনে হয় আমার প্রাইভেট স্টুডেন্টেরই খাতা মনে হচ্ছে, এরকম নাম তো থাকে না। একটা চিহ্ন রেখে দিতে হবে যে তাহলে স্যার আমাদের কাছ থেকে আনিয়ে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার না রোল নাম্বার নিয়ে। কেন ওগুলো থাকে? হ্যাঁ রাখেন, ওগুলো থাকে না। রেজিস্ট্রেশনটা রাখেন, রেজিস্ট্রেশন নাম্বারটা, রোল নাম্বারটা রোল নাম্বার, নাম রোল থাকে না। আচ্ছা দেখো তাহলে প্রোক্যাম্বিয়াম বলে রাখিস। ও আমিও খাতা দেখছি ভাই, আমার কাছে আসলে আমারটা 100 দিয়ে দেবো। আমিও খাতা দেখছি। আচ্ছা দেখো প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়ামে প্রো মানে তো আদি, এটা বুঝতে পারছো, আদি পরিবর্তনকারী কোষ বা রূপান্তরিত কোষ, এর পুরো বাংলা অর্থ। তো কাহিনীটা কি হয় যে এটা ধরো ভাজক টিস্যু কোষ, তো ভাজক টিস্যু কোষ ধরো বিভাজিত হচ্ছে, হতে হতে কিছু কিছু ভাজক টিস্যু কোষ বিভাজিত হতে হতে বলছি একেবারে অনাদের ইয়ানে ধরো এটা ভাজক টিস্যু কোষ, হ্যাঁ ভাজক টিস্যু কোষ বিভাজিত হতে হতে দেখা যায় হঠাৎ করে শীর্ষের ভাজক টিস্যু কোষ থাকে, হঠাৎ করে দেখা যায় এই শীর্ষস্থ ভাজক টিস্যু কোষ একটা বড় আকৃতির ভাজক টিস্যু কোষ তৈরি করে ফেলে, বড় আকৃতির ভাজক টিস্যু কোষ তৈরি করে ফেলে। এই বড় আকৃতির ভাজক টিস্যু কোষকে তখন বলা হয় প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়ামটাই আবার পরবর্তীতে কি করতে পারে, আবার বিভাজন ঘটায়, যেহেতু এটা পরিবর্তনকারী এক ধরনের ভাজক টিস্যু, তাই আবার বিভাজন ঘটায়। আবার বিভাজন ঘটালে এবার একটা অংশ তৈরি করে হলো জাইলেম অথবা ফ্লোয়েম, জাইলেম অর ফ্লোয়েম, আর আরেকটা অংশ যেটা সেটা হলো ক্যামিয়াম, সেটা হলো ক্যামিয়াম। আবার বলবো, তাহলে ভাজক টিস্যু কোষগুলা কিছু কিছু ভাজক টিস্যু কোষ আছে যারা বিভাজিত হয়ে দেখা যায় একটা এক ধরনের বড় আকৃতির ভাজক টিস্যু কোষ তৈরি করে ফেলে। হ্যাঁ, তো ওই বড় আকৃতির ভাজক টিস্যুর নাম হলো প্রোক্যাম্বিয়াম বা আদি পরিবর্তনকারী কোষ। এটা পরিবর্তন হয়ে গেছে, স্বাভাবিক ভাজক টিস্যুর মতো দেখতে না, আকৃতিতে বেশ বড় সড়ো, পরিবর্তন, রূপান্তরিত। তাহলে রূপান্তরিত বা পরিবর্তনকারী ভাজক টিস্যু হইছে, তখন এর নাম কেবল হইছে, নতুন হইছে, তাই এর নাম আদি রূপান্তরিত কোষ। ঠিক আছে, এখন এই আদি রূপান্তরিত কোষ বিভাজিত হবে, যেহেতু সে তো ভাজক টিস্যু এক ধরনের, বিভাজিত হলে তখন এবার যে রূপান্তরিত কোষ হবে তার নাম আর প্রো বলবো না, তখন বলবো ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কিন্তু আবার বিভাজন ঘটাবে। এখন এইটা হয়ে গেল জাইলেম অর ফ্লোয়েম, একটা স্তরের টিস্যু হলো, একটা হলো ভাজক টিস্যু হলো, দ্বিতীয় স্তরের ভাজক টিস্যু, কারণ এটা প্রো বলছি না, কারণ আগে তো হয়েছে প্রো। এখন এ বিভাজিত হলে আবার নতুন জাইলেম বা নতুন ফ্লোয়েম তৈরি করবে, ক্যাম্বিয়াম থেকেই যাবে, ক্যাম্বিয়াম থেকেই যাবে, ও বারবার বিভাজিত হয়ে নতুন নতুন জাইলেম আর ফ্লোয়েম তৈরি করতে থাকে। সেই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে কি, দেখো সংজ্ঞায় বলা হচ্ছে যে ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম মানে, তাই হলো না যে ক্যাম্বিয়াম তৈরি করলো, ক্যামিয়াম জাইলেম হ্যাঁ বাংলাদেশি ক্যামিয়াম
ক্যাম্বিয়াম বাংলা হচ্ছে পরিবর্তনকারী বা রূপান্তরিত ভাজক টিস্যু, পরিবর্তনকারী বা রূপান্তরিত ভাজক টিস্যু। তাহলে বুঝতেই হবে যে সে তো বিভাজন ঘটাবেই, সে যেহেতু পরিবর্তনকারী বা রূপান্তরিত ভাজক টিস্যু, তাহলে সে বিভাজিত হয়ে তাই বলছে যে প্রোক্যাম্বিয়াম কি, সে ক্যাম্বিয়াম তৈরি করে। এই যে ক্যাম্বিয়াম তৈরি করছে, জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম বা ফ্লোয়েম তৈরি করছে, তখন তাকে বলা হবে প্রোক্যাম্বিয়াম। তাহলে পরিবহন টিস্যু সৃষ্টি করা এই প্রোক্যাম্বিয়ার কাজ, তাই না? পরিবহন করলো না, জাইলেম ফ্লোয়েমই তো পরিবহন করা, এটা বলছে। এরপরে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি ভাজক টিস্যু, বাংলা এদেরকে বলা হয় ভিত্তি ভাজক টিস্যু। গ্রাউন্ড মেরিস্টেমের বাংলা অর্থ ভিত্তি ভাজক টিস্যু। বাংলা লিখলাম তাহলে ভিত্তি ভাজক টিস্যু হলো, বলছে শীর্ষত ভাজক টিস্যু যেটা সবার আগাতে থাকে, সেই অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি, মানে যারা আসলে কামে জড়িত না, মানে মেইন উদ্ভিদকে ধারণ করে রাখে, সেটা কিন্তু মূলত আসলে কর্টেক্সই প্রধান, সবার বাইরের স্তর। সে কিন্তু উদ্ভিদকে সে শক্ত হয়, সবকিছু বাইরের দিকটা শক্তই হয়। আমাদের যেমন ধরো মাথা শক্ত, বুক শক্ত, তাই না? বাইরের দিকটা একটু শক্ত হয়, কিন্তু ভিতরের দিকটা একটু নরম হয়। তাহলে এইখানে বলছে যে মূল ভিত্তি টিস্যু হলো কর্টেক্স, মজ্জা, মজ্জারশি সৃষ্টি করে, তারাই হলো গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রথম দিক থেকে যে শিশুভাজিত যে কোষগুলা উদ্ভিদের কর্টেক্স তৈরি করবে, মজ্জা তৈরি করবে, মজ্জারশি তৈরি করবে, তারাই হলো ভিত্তি ভাজক টিস্যু। ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত সৃজনশীল আসছিল। আরেকটা সৃজনশীল এখানে আসছে, সেটা হলো যে এই সবটা সৃজনশীল হিসেবে আসছে, মানে উপরের টুকু শুধু, হ্যাঁ ভাজক টিস্যু, এইটা হলো সৃজনশীল হিসেবে আসছে। দেখো এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়ে পর্যন্ত, এই প্রথম ছক, এই যে প্রথম ছকটা, নিচেরটা না, পাইছো? নিচেরটা না। আচ্ছা, তাহলে এইটুকু মানে এইটুকু পর্যন্ত, হ্যাঁ এইটুকু কেটে দাও, পাইছো? ও মজ্জা, মজ্জা যেমন আমাদেরও তো মজ্জা আছে, তাই না? হাড়ের মধ্যে। তো উদ্ভিদের মধ্যে কিছু কোষ থাকে যারা হলো প্যারেনকাইমা জাতীয় হয়, যারা প্যারেনকাইমা বাংলা অর্থ কার্যকরী কোষ। তো প্যারেনকাইমা কোষগুলা প্রচুর পানি বিশিষ্ট কোষ না, মানে প্যারেনকাইমার বেশিরভাগ অংশ তো পানি না, রূপান্তরিত হয়ে কেউ পানি পরিবহন করে, হ্যাঁ, কিন্তু ওর মধ্যে প্রচুর পুষ্টি থাকে। তো যে কোষগুলা প্রচুর পুষ্টি সংগ্রহ করে উদ্ভিদের কেন্দ্রবিন্দুতে থাকে, সেটাকেই বলা হয় মজ্জা। মজ্জা কিন্তু খুব সফট হয়, মজ্জা কোষগুলো খুব সফট হয়, পানি টানি বেশি থাকে অবশ্যই। হাড়ের মধ্যে যেমন মজ্জা থাকে, হাড়ের ওটাকে যেমন মজ্জা বলি না, উদ্ভিদ কাণ্ডের কেন্দ্রবিন্দুতে যেটা থাকে সেটাকে আমরা মজ্জা বলি। উদ্ভিদের কেন্দ্রবিন্দুতে যেটা থাকে সেটাকে আমরা মজ্জা বলি। ওটা প্রচুর পুষ্টি নিয়ে থাকে, হাড়ের মধ্যে নরম অংশ আছে। হ্যাঁ, তুমি শোনো, ইয়ে খাও না, নিহারি খাইছো কখনো? নিহারি খাইছো কিনা তাই বলো। নিহারি খাইনি মনে হয়। আমি কবে খাইছি কিন্তু আমি জানি না নাম। নরম একটা জিনিস খাইছো। অনেক কিছু দেখেনি বাচ্চা তো না, আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু খাইছি, কিন্তু নাম একটারও নাম ইয়া করি। আব্বু আম্মু আদে খাই যায় না, এটা কিন্তু একটা শিক্ষা, তোমাকে এটা জানতে হবে। হ্যাঁ তোমার নিজের একটা ইয়ে নাই, ক্লিয়ার করি না, জানার ইচ্ছা নাই। না জানতে হবে তো, এটা একটা শিক্ষা, না জানতে হবে। নাহলে শেষে এরকম হতে থাকলে তখন দেখা যাচ্ছে যে রাতে তুমি কি গরু দেখছো, বলতে পারবো না। না, তুমি যেটাই খাবা ওটা জানবা জিনিসটা কি, নাহলে তো সমস্যা। যেমন আমি ছোটকালে আমার মনে আছে প্রথম আঙ্গুর ফল, মানে যখন কেবল ধরো
ওই যে হয়তো বা 4-5 বছর বয়স হলো, মনে আছে আঙ্গুর ফল আমাকে দিয়েছে, আমি ওটা প্রথম যেন দেখছি এরকম। তো খাওয়ার সময় তো আমি ভাবছি ওটা ক্যাপসুল, হ্যাঁ আমি বলছি যে আমার আম্মাকে বলছি যে এটা কি পানি দিয়ে খেতে হয়, তো মানে ক্যাপসুল মনে করতে। তো এখন হলো যে রাতের অবস্থা, আমি তো তাও জিজ্ঞেস করছিলাম, রাতে জিজ্ঞাসা না করে দেখা যাচ্ছে আঙ্গুর ফল দিবে, পানি দিয়ে গিলে খাই ওষুধ হয়ে গেল। তাহলে দেখো এইটা কিন্তু রাজশাহী বোর্ড, দেখো রাজশাহী বোর্ড বোর্ডে আসছিল এই যে এই শখের এখানে দেখো যে শখের এখানে আসছিল কুমিল্লা বোর্ড 23 সাল গয়ের জন্য, শুধু শখ আসছিল। ও রাজশাহী বোর্ডটা কয়ের জন্য আসছে, আমি পরে বলছি এটা। কুমিল্লা বোর্ড 23 সাল গয়ের জন্য এই শখটা শুধু, হ্যাঁ উপরের দিকে যে শখ। রাজশাহী বোর্ডে আসছিল শুধু ক্যাম্বিয়াম কাকে বলে এইটুকু আসছিল, বুঝছো? ক্যাম্বিয়াম কাকে বলে এটা হলো 15 সালে ক্যাম্বিয়াম, প্রো ক্যাম্বিয়াম কিন্তু হলো ক্যাম্বিয়ামটা আসছিল, প্রো ক্যাম্বিয়াম না আসে। তাহলে লিখবো যে ক্যাম্বিয়াম হচ্ছে প্রো ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হওয়া একটি রূপান্তরিত ভাজক টিস্যু, এটুকু লিখলে হয়ে গেল, বুঝা গেল? আচ্ছা, তো দাঁড়ান দিকে আচ্ছা, তাহলে রাজশাহী বোর্ডে ক্যাম্বিয়াম কাকে বলে এটা হলো আসছিল 15 সালে কয়ের জন্য, কুমিল্লা বোর্ডেও 23 সালে কয়ের জন্য আসছিল এটা ক্যাম্বিয়াম কাকে বলে। আবার কুমিল্লা বোর্ড 17 সালে আসছিল ক্যাম্বিয়াম কাকে বলে, কারণ ক্যাম্বিয়াম তো অনেকে বুঝে না, ওই জন্য এটা বোধহয় বেশি করে দিয়েছে। কুমিল্লা বোর্ড 23 সাল কয়ের জন্য সব। আচ্ছা, ভাজক টিস্যু এবং স্থির টিস্যুর পার্থক্য, এটাও সৃজনশীল হিসেবে আসছে, এটা সিলেবাসে নাই আর কি। হ্যাঁ সিলেবাসে নাই, এখানে বলে পার্থক্য বড়। কোথায় আমাদের তো না, এটা অবশ্য বোর্ড পরীক্ষায় কখনো আসেনি, কিন্তু পড়ে রাখা ভালো আর কি। এটা মানে এক্সট্রা হবে না, ওতে কালো যে অংশগুলো কালো করা আছে না, ওটা সিলেবাসে নাই। ভাজক টিস্যু হিসেবে পার্থক্য 6টা পড়বা, যে কোনো 6টা পড়বা তাহলে যথেষ্ট। সরল টিস্যু, টক্সিন টিস্যু এটাও সিলেবাসে নাই। এবার দেখো টিস্যু তন্ত্র, হ্যাঁ 55 বাজে গেছে, 12টা সময় পর্যন্ত না না ওই শুরু করলে আবার শেষ করা যাবে। হাফ করে মানে হাফ হবে আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আজকে কত নম্বর ক্লাস? 2য় নম্বর হলো, তাই না? আচ্ছা, তাহলে বন্ধ করে দিলাম।